সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব? সমাপনী দাখিলা তৈরি করব। আর সমাপনী দাখিলা সম্পর্কে তোমাদেরকে আগেই আমি বলেছিলাম যে সমাপনী দাখিলা মূলত কার কার করতে হয়। সমাপনী দাখিলা করতে হয় মূলত অস্থায়ী হিসাবগুলো, এগুলো নিয়ে আমি আগেই আলোচনা করেছি, তো বিস্তারিত আলোচনা করছি না। তাছাড়া সমাপনী দাখিলা এবং বিপরীত দাখিলা নিয়ে আমি আলাদা দুটি টিউটোরিয়াল তৈরি করব, যাতে যে কোনো সময় তোমাদের যখন মন চাইবে তখন তোমরা যাতে দুটি দেখে ক্লিয়ার হয়ে নিতে পারো। তো সমাপনী দাখিলা দিতে হয় যেই হিসাবগুলো বছর শেষে আর থাকে না। আর তোমরা সবাই জানো সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয় এবং মালিকের উত্তোলন বছর শেষে আর থাকে না। সো সকল প্রকার আয়, সকল প্রকার ব্যয় এবং উত্তোলনকে কী করতে হবে? ক্লোজ করে দিতে হবে। আর ক্লোজ করতে গিয়ে বা বন্ধ করতে গিয়ে আমরা যে জাবেদাটা দিব ওইটাকেই বলে সমাপনী দাখিলা। বি কেয়ারফুল, কোনো প্রকার সম্পদ, কোনো প্রকার দায় মালিকের মূলধনের কখনো সমাপনী দাখিলা দিতে হয় না, কারণ এগুলো কি বছর শেষে কখনোই আমরা ক্লোজ করি না। কারণ সম্পদ দায় যতদিন পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে ততদিন পর্যন্ত আমরা হিসাবে দেখিয়ে যাব, ক্লোজ করা যাবে না। ক্লোজ করব কাকে? আয়, ব্যয় এবং উত্তোলনকে। এবং প্রশ্ন হচ্ছে আয় ব্যয় উত্তোলন আমরা কোথায় পাবো? সেটি তোমরা অলরেডি জানো। বিশদ আয় বিবরণীর ক্রেডিট পাশে যা আছে সেটি হচ্ছে কি আয়, বিশদ আয় বিবরণীর ডেবিট পাশে যা আছে তা ব্যয়। সো আয় ব্যয় আলাদাভাবে কিন্তু খোঁজ করার প্রয়োজন নেই, ইজিলি আমরা বুঝতে পারছি। ওকে, আয় এবং ব্যয়ের মাধ্যমে অ্যাডজাস্ট করে আমরা পেলাম নিট লাভ। তো নিট লাভকেও কিন্তু কী করতে হবে? ক্লোজ করতে হবে, কারণ নিট লাভও কিন্তু আয় ব্যয়েরই অংশ এবং বছর শেষে নিট লাভ যেহেতু মূলধনে স্থানান্তর হয়ে যায়, সো নিট লাভকেও কিন্তু আমাকে ক্লোজ করতে হবে, বন্ধ করে দিতে হবে। আর সবার শেষে রেওয়া মিলে যদি উত্তোলন থাকে তাহলে এই উত্তোলনটাকেও আমাকে বন্ধ করে দিতে হবে, কারণ এই উত্তোলনটাও কিন্তু বছর শেষে মূলধনে স্থানান্তর হয়ে গিয়ে উত্তোলনের কোনো অস্তিত্ব থাকে না। তাহলে চারটি জিনিসের সমাপনী দাখিলা দিতে হয়: সকল প্রকার আয় যা আমরা পাবো বিশদায়ী বিবরণী ক্রেডিট পাশে, সকল প্রকার ব্যয় যা আমরা পাবো বিশদায়ী বিবরণীর ডেবিট পাশে, আয় এবং ব্যয়ের মাধ্যমে আমরা যে রেজাল্টটা বের করেছি নিট লাভ, এটিরও সমন্বয় দাখিলা দেব, কারণ এটিও মূলধনে স্থানান্তরিত হয়ে গিয়ে তার কোনো অস্তিত্ব থাকে না, এটিকে ক্লোজ করতে হবে। তারপরে আমরা দেব উত্তোলনের ক্লোজিং। উত্তোলন আমরা কোথায় পাবো? রেওয়া মিলের দিকে তাকালেই উত্তোলনটা দেখতে পাবো। কখনো কখনো জাবেদার মধ্যে উত্তোলনটা থাকে না, রেওয়া মিলে উত্তোলনটা থাকে না। যদি না থাকে তার জন্য সমাপনী দাখিলা দিতে হবে না। তাহলে চলো সমাপনী দাখিলাটা দিয়ে দিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বপ্রথম আয় জাতীয় হিসাবগুলোকে বন্ধ করব। আর আয় জাতীয় হিসাবগুলো কোন পাশে থাকে? আয় বিবরণীর ক্রেডিট পাশে। এই যে আয় বিবরণীর ক্রেডিট পাশে আমরা দেখতেই পাচ্ছি আয় বিবরণীর ক্রেডিট পাশে জাস্ট একটা হিসাব আছে, অর্থাৎ একটাই আয় আছে, যার নাম হচ্ছে বরাবর তাকে দেখো বিক্রয়। সো আয়টাকে বন্ধ করে দাও। আর তোমরা সবাই জানো যেই হিসাবটাকে বন্ধ করতে হয় ওই হিসাবটিকে জাস্ট উল্টে দিতে হয়। ক্রেডিটে থাকলে ডেবিট, ডেবিটে থাকলে ক্রেডিট। সো আয় তো ক্রেডিট পাশে থাকে, দেখতে পাচ্ছ, এটাকে উল্টে দাও। বিক্রয় হিসাব ডেবিট ছিল, ক্রেডিট করলাম ডেবিট, অর্থাৎ বিক্রয় নামক আয় হিসেবটি আমরা ক্লোজ করে দিলাম। এখন কোয়েশ্চন হচ্ছে আয়গুলোকে ক্লোজ করে বা বন্ধ করে দিয়ে আমরা কোথায় স্থানান্তর করলাম? রাইট, নিট লাভ বা নিট ক্ষতিতে। কারণ তোমরা সবাই জানো আয় এবং ব্যয়গুলোকে আমরা সবার শেষে যোগ বিয়োগ করে নিট লাভের মধ্যে নিয়ে আসি। সো নিট লাভটা কিন্তু মূলত এক ধরনের একটা সামারি বা সারাংশ। সো আমরা লিখে দিব আয় সারাংশ হিসাব ক্রেডিট, অর্থাৎ বিক্রয় হিসাব ডেবিট করে বিক্রয় হিসাবকে বন্ধ করে দিলাম এবং বন্ধ করে আমরা আয় সারাংশ বা নিট লাভ বা নিট ক্ষতিতে স্থানান্তর করে দিলাম। হয়ে গেল। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মূলত আগে থেকেই সমাপনী দাখিলাটা করে রেখেছি, কারণ শুধু শুধু সিম্পল একটি বিষয় দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। আর প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি অলরেডি তোমাদেরকে পুরো একটা অঙ্ক করে দেখিয়েছি, তো এখানে জাস্ট আমি আগে থেকে লিখে রেখেছি তোমাদের সময় বাঁচানোর সুবিধার্থে। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। সো এখন আমাকে সকল প্রকার ব্যয় জাতীয় হিসাবগুলোকে বন্ধ করতে হবে। আর সকল প্রকার ব্যয় জাতীয় হিসাবগুলো কোথায় থাকে? আয় বিবরণীর ডেবিট পাশে। সো বিশদ আয় বিবরণীর ডেবিট পাশে তোমরা একের পর এক দেখবা কী কী হিসাব আছে। তো দেখতেই পাচ্ছ শুরুতে আছে 30,000 টাকা, এটি হচ্ছে বিক্রয় ফেরত এবং বাতা। তারপর আছে 8,55,000 টাকা, যেটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়।
তারপর আছে বেতন খরচ, তারপর আছে বিজ্ঞাপন খরচ, তারপর আছে উপযোগ খরচ, তারপর আছে মেরামত খরচ, তারপর আছে ভাড়া খরচ। পাশাপাশি নিচের যে অংশটাতে ছিল সেটিতে আছে কি, ডেবিটে আছে সাপ্লাইজ খরচ, তারপর আছে সুদ খরচ, তারপর আছে অপচয় খরচ, তারপর আছে অনাদায়ী পাওনা। সো বিশদ আয় বিবরণীর ডেবিট পাশে যে খরচগুলা বা বিপরীত আয়গুলো আমরা পেলাম, এগুলোকে জাস্ট উল্টো করে দিতে হবে। কেন উল্টো করে দিব? কারণ এই হিসাবগুলোর আর অস্তিত্ব থাকবে না, এগুলোকে আমরা ক্লোজ করে দেব, বন্ধ করে দেব। সো ছিল কোন পাশে ডেবিট, আমি সবগুলোকে জাস্ট ভালো করে খেয়াল করে দেখো, ক্রেডিট করে দিলাম। বিক্রি ফেরত হিসাব ক্রেডিট 30,000 টাকা, জাস্ট দেখে দেখে। বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট দেখে দেখে। বেতন খরচ হিসাব ক্রেডিট দেখে দেখে। ছিল ডেবিট, করলাম ক্রেডিট। তো ওই যে হিসাবগুলা আমরা বিশদ আয় বিবরণী ডেবিট পাশে পেয়েছিলাম, এই সবগুলো হিসাবকে ক্রেডিট করে দিলাম। বিজ্ঞাপন, উপযোগ, মেরামত, ভাড়া, সাপ্লাই, সুদ, অবচয়, অনাদায়ী পাওনা সবগুলা খরচকে ডেবিট থেকে ক্রেডিট করে দিলাম। সো ছিল ডেবিট করে দিলাম সবগুলোকে ক্রেডিট। এখন এই খরচগুলো কি আর অবশিষ্ট আছে? না, কারণ ছিল ডেবিট করে দিলাম ক্রেডিট। সো এই খরচগুলোর আর অস্তিত্ব থাকলো না। যেহেতু অস্তিত্ব থাকলো না, সেগুলো নিশ্চয়ই আমি কোনো হিসেবে স্থানান্তর করেছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যয় হিসাবগুলোকে ক্লোজ করে দিয়ে বা ব্যয় হিসাবগুলোকে বন্ধ করে দিয়ে আমরা কোথায় নিয়ে গেলাম? নিট লাভের ভেতরে। কারণ নিট লাভ তো এমনি এমনি আসেনি, আয় ব্যয়ের মাধ্যমেই তো আসছে। সো ব্যয়গুলোকে বন্ধ করে দিয়ে কোথায় গেলাম? নিট লাভে নিয়ে গেলাম। আর নিট লাভ বা নিট ক্ষতিটা হচ্ছে একটা আয় সারাংশ বা একটা আয়ের সামারি। তো লিখে দিলাম আয় সারাংশ হিসাব ডেবিট। অর্থাৎ ব্যয়গুলো বন্ধ করলাম, নিয়ে গেলাম আয় সারাংশতে। আয়গুলোকে বন্ধ করলাম, নিয়ে গেলাম আয় সারাংশতে। সো দুটি আয় সারাংশর মধ্যে আবার যোগ বিয়োগ করে বের করলাম আমরা নিট লাভ। সো তোমরা সবাই জানো, যখন নিট লাভ বের হয়, নিট লাভকেও কিন্তু ক্লোজ করে দিতে হয়। কেন? কারণ নিট লাভও কিন্তু আয় ব্যয়েরই অংশ। সো আয় ব্যয়ের কোনো অংশও কিন্তু থাকে না, ক্লোজ করতে হয়। আবারও যদি বুঝতে চাও নিট লাভকে কেন ক্লোজ করতে হয়, তোমরা সবাই জানো বছর শেষে আমরা নিট লাভকে মূলধনে স্থানান্তর করে দেই। যখন মূলধনে স্থানান্তর করে দেই, তখন তো সেটি আর লাভ হিসেবে থাকছে না, সেটি হয়ে যাচ্ছে মূলধন। ওকে, সো নিট লাভ মূলধনে স্থানান্তর হয়ে গিয়ে নিট লাভটা ক্লোজ করতে হবে। নিট লাভ ক্রেডিট হয়, বন্ধ করতে হবে, করে দিলাম ডেবিট। তো বন্ধ করে দিলাম আয় সারাংশ বা নিট লাভ। এখন বন্ধ করে দিয়ে কোথায় স্থানান্তর করলাম? রাইট, মূলধনে। আর মূলধনের মধ্যে যখন স্থানান্তর করি, মূলধনের পরিমাণ কি বৃদ্ধি পায় না হ্রাস পায়? অবশ্যই বৃদ্ধি পাবে। সো মূলধন হিসাব ক্রেডিট। তো এটা হচ্ছে তোমাদের বোঝানোর স্বার্থে এইভাবে কথাটা বললাম যে নিট লাভকে ডেবিট করে দাও এবং মূলধন যেহেতু বেড়ে গেছে, মূলধনকে ক্রেডিট করে দাও। কিন্তু এখানে একটি সুন্দর একটা ট্রিক্স আছে, চলো ট্রিক্সটা দেখি। ট্রিক্সটা হচ্ছে, কার্যপত্র তুমি যখন করবা, কার্যপত্রের যেই পাশে বিশদায়ী বিবরণীর মধ্যে আমরা নিট লাভ বা নিট ক্ষতি যাই আসুক লিখব, ওইটাকে তুমি আয় সারাংশ হিসাবে জাবেদায় লিখে দিবা। তো নিট লাভ কোন পাশে আছে? টাকাটা বিশদায়ী বিবরণী কোন পাশে আছে? ডেবিট পাশে। তো লিখে দিবা আয় সারাংশ হিসাব ডেবিট। এবং আর্থিক অবস্থার বিবরণীর যে পাশে আছে ওইটাকে একজ্যাক্ট ওই পাশেই লিখে দিবা, তবে নামটা দিবা কি? মূলধন হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? সো যদি এটি নিট ক্ষতি হতো, তখন এটি কোথায় থাকতো? বিশদ আয় বিবরণীর ক্রেডিট পাশে থাকতো। এবং যেহেতু মূলধন থেকে মাইনাস হতো, তখন সেটি থাকতো ডেবিট পাশে। তখন আমরা লিখতাম আয় সারাংশ হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ডেবিট। সো ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে একদমই সহজ। নিট লাভ যেই পাশে আছে ওই পাশে রেখে দিয়েই জাবেদাটা করে দিবা। এই যে লিখলাম আয় সারাংশ ডেবিট, কারণ ডেবিট পাশে আছে। মূলধন হিসাব ক্রেডিট, কারণ এটা ক্রেডিট পাশে আছে। শুধু নামগুলোকে বসিয়ে দিবা। বিশদায়ী বিবরণী থাকলে লিখবা আয় সারাংশ, আর আর্থিক অবস্থার বিবরণীতে যদি যায় সেটিকে লিখবা মূলধন। সো আশা করছি তোমরা পুরা বিষয়টা বুঝতে পারছো। আয়গুলোকে বন্ধ করলাম, চলে গেল আয় সারাংশতে। ব্যয়গুলোকে বন্ধ করলাম, চলে গেল আয় সারাংশতে। পরে আয় সারাংশটাকে মূলধনে নিয়ে গেলাম, আয় সারাংশটাই বাদ হয়ে গেল। সিম্পল। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি হিসেবের সমাপনী দাখিলা দিতে হয়, সেটা হচ্ছে কি? উত্তোলন। আর উত্তোলন আমরা কোথায় পাবো?
রেওয়া মিলের মধ্যেই পাবো। তো রেওয়া মিলটা আমরা দেখতে পেলাম বাঁধন উত্তোলন নামে হিসাবটি আছে। সো উত্তোলনকে বন্ধ করে দাও। আর উত্তোলন বন্ধ করা একদম সহজ। কিভাবে? উত্তোলনকে উল্টে দাও। উত্তোলন ছিল ডেবিটে, করে দিলাম ক্রেডিট। তাহলে কি হলো? উত্তোলন হিসাবটা ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এখন কোয়েশ্চেন হচ্ছে এটিকে বন্ধ করে দিয়ে আমরা নিয়ে গেলাম কোথায়? নিশ্চয়ই মূলধনে নিয়ে গেলাম। তো উত্তোলন যখন আমরা মূলধনে স্থানান্তর করি বা মূলধনের মধ্যে নিয়ে যাই, তখন ওইটি কি মূলধনকে বৃদ্ধি করে নাকি মূলধনকে হ্রাস করে? নিশ্চিতভাবে সেটি মূলধনকে হ্রাস করে। এই জন্যেই মূলধনকে করে দিলাম ডেবিট, কারণ মূলধনটা কমে গেছে। উত্তোলন ছিল ডেবিট, করে দিলাম ক্রেডিট। উত্তোলন হিসাব ক্লোজ। তারপরে সেটি যেহেতু মূলধনে গিয়ে মূলধনকে মাইনাস করছে বা কমিয়ে দিচ্ছে, মূলধনকে উল্টে দিলাম, মূলধন হিসাব ডেবিট। সো উত্তোলন হিসাবও আর থাকলো না, সেটি চলে গেল কোথায়? মূলধনে। তো পুরো বিষয়টা আমি ছোট্ট করে একটু আমি সামারি করছি। আয়গুলোকে ক্লোজ করে দিলাম, আয় সারাংশতে নিয়ে গেলাম। ব্যয়গুলোকে ক্লোজ করে দিলাম, আয় সারাংশতে নিয়ে গেলাম। তারপর আয় ব্যয়গুলো চলে গেছে নিট লাভে। ওই নিট লাভটাকে আমরা মূলধনে স্থানান্তর করে দিয়ে নিট লাভ বা আয় সারাংশর অবশিষ্ট অংশটুকুও ক্লোজ করে দিলাম। আর সবার শেষে যদি উত্তোলন থাকে, উত্তোলনটা মূলধনের ভেতর স্থানান্তর করে বন্ধ করে দিলাম। আমাদের সমাপনী দাখিলা কিন্তু হয়ে গেছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন বিশদ আয় বিবরণী তৈরি করব। কখনো কখনো তোমাদের সৃজনশীল প্রশ্নে বলতে পারে বিশদ আয় বিবরণী তৈরি করো। তো তখন তোমাকে কিন্তু কার্যপত্র থেকেই বিশদ আয় বিবরণীটা তৈরি করে নিতে হবে। আর তাছাড়া বিশদ আয় বিবরণী বা প্রকৃত বিশদ আয় বিবরণী যেটি, ওইটি তৈরি করাটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল। আর এই উদ্দেশ্যটুকু পূরণ করার জন্য, যাতে এই কাজটা সহজ হয়, এই জন্যে আমরা কার্যপত্র করেছিলাম। তো এবার আমরা মূল বিশদ আয় বিবরণীটা করি। তোমাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমি এন্ট্রিগুলো লিখে রেখেছি, কারণ এমনি অনেক দীর্ঘ ক্লাস হয়ে যাচ্ছে। তো শুরুতেই তোমরা সবাই জানো বিশদ আয় বিবরণী শুরুতে আসে বিক্রয়। তো আমি লিখলাম বিক্রয় 15 লক্ষ টাকা। তো এটি তোমরা কার্যপত্র থেকেই পেয়ে যাবা। তো আমি যেহেতু সমাপনী দাখিলের মধ্যে এটি বের করে ফেলেছি আগে থেকেই, আমি একটু আগে থেকে লিখে রাখলাম বিক্রয় 15 লক্ষ টাকা। আর বিক্রয় থেকে বিক্রয় ফেরত যদি থাকে আমাকে নিতে হবে। বিক্রয় ফেরত আমরা কোথায় পাবো? তো বিক্রয় ফেরত এই যে তোমরা দেখতে পাচ্ছ রেওয়া মিলে বিক্রয় ফেরত এবং ভাতা। তো বিক্রয় থেকে বিক্রয় ফেরতটাকে মাইনাস করে দেব। তো আমরা পেয়ে গেলাম কি? নিট বিক্রয়। তাছাড়া তোমরা সবাই জানো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টাকে বিয়োগ করতে হয়। তুমি বিক্রি করলা 10 টাকা, ওই 10 টাকা বিক্রি করতে গিয়ে তোমার খরচ হলো 8 টাকা, যাকে আমরা নাম দিচ্ছি বিক্রিত পণ্যের ব্যয়। সো মোট লাভ থাকবে 2 টাকা। এটি কিন্তু আমরা করছি। প্রথমে বের করে বললাম নিট বিক্রয়, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বিয়োগ করে ফেললাম। আর বিক্রিত পণ্যের ব্যয়টা কোথায় থাকে? রেওয়া মিল থেকে বের করে ফেললাম। এই যে রেওয়া মিলে আছে বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা লিখে দিলাম এবং আমার নিট বিক্রয় হয়েছিল 14,70,000 টাকা। আর 14,70,000 টাকা বিক্রি করতে গিয়ে আমার ব্যয় হয়েছে 8,55,000 টাকা। সো আমার মোট মুনাফা থাকছে 6,15,000 টাকা। আমি কিন্তু ধরেই নিচ্ছি তোমরা বিশদ আয় বিবরণী সম্পর্কে ভালো ধারণা রাখো। যদি তোমাদের বিশদ আয় বিবরণী সম্পর্কে কোনো কনফিউশন থাকে, তাহলে আমরা বিশদ আয় বিবরণীর চ্যাপ্টার যখন করব তখন কিন্তু বিস্তারিত জানব। টেনশনের কিচ্ছু নেই। তো আমরা বের করে ফেললাম মোট মুনাফা। মোট মুনাফা হয়ে গেল 6,15,000 টাকা। সো মোট মুনাফাই কিন্তু আমার সর্বশেষ মুনাফা নয়, কারণ মোট মুনাফা থেকে আমাকে পরিচালন ব্যয়গুলোকে বা অন্যান্য কোনো ব্যয় থাকলে বাদ দিতে হয়। তো মোট মুনাফা 6,15,000 টাকা হলেও আমার আরও কিছু খরচ কিন্তু হয়েছে, যেগুলোকে আমরা পরিচালন ব্যয় বলছি। তো এই ব্যয়গুলো আমরা কোথায় পেলাম? এই যে বিশদ আয় বিবরণী ডেবিট পাশে। দেখে দেখে লিখবা, জাস্ট আমি হিসাবগুলোকে দেখে দেখে লিখে নিলাম। তাছাড়া যদি সমাপনী দাখিলা করো, সমাপনী দাখিলা থেকেও কিন্তু আমি এই খরচগুলোকে এখান থেকে নিতে পারি। তো এখান থেকে জাস্ট আমি বেতন খরচ নিলাম, বিজ্ঞাপন খরচ নিলাম, উপযোগ খরচ নিলাম, মেরামত খরচ নিলাম, ভাড়া খরচ নিলাম, সাপ্লাইজ খরচ নিলাম, অবচয় খরচ নিলাম, অনাদায়ী পাওনা
নিলাম। তো সবগুলা খরচ যোগ করলে পেলাম আমি 3,99,000 টাকা। আরেকটা খরচ কিন্তু ছিল, সেটা হচ্ছে সুদ খরচ। কিন্তু সুদ খরচ যে একটি অপরিচালন ব্যয়, তো অপরিচালন ব্যয় আমি ধরে নিচ্ছি তোমরা জানো, তো এটি আমি আলাদাভাবে মাইনাস করব। তো আরেকটি হিসাব কিন্তু ছিল, সেটা হচ্ছে বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরতকে তো আমরা বিক্রয় থেকে মাইনাস করে বাদ দিয়েছি, যেহেতু এটি একটি বিপরীত আয়। তাছাড়া ছিল বিক্রিত পণ্যের ব্যয়, এটিও আমরা বিক্রয় থেকেই মাইনাস করেছি, কারণ তোমরা সবাই জানো এটি বিক্রয় থেকে মাইনাস করতে হয়। তারপর বেতন, বিজ্ঞাপন, উপযোগ, মেরামত, ভাড়া, সাপ্লাইজ নিয়ে আসছি পরিচালন ব্যয়ে। আর সুদ খরচ এটি একটি অপরিচালন ব্যয়, সো এটিও মাইনাস করব, তবে অপরিচালন ব্যয় শিরোনামে মাইনাস করব। তারপর আছে অবচয় খরচ, এটিও একটি খরচ, আমরা খরচে লিখব। তারপর আছে অনাদায়ী পাওনা হিসেব, এটিও একটি খরচ। সো চলো লিখে ফেলি। পরিচালন ব্যয়গুলোকে লিখে দিলাম, বের হলো 3,99,000 টাকা। মোট লাভ হয়েছিল 6,15,000। এখন এর থেকে পরিচালন ব্যয় 3,99,000 টাকা যদি মাইনাস করি, আমার কাছে থাকছে 2,16,000 টাকা, যাকে আমি নাম দিলাম পরিচালন মুনাফা। এখনও কিন্তু আমার খরচ শেষ হয় নাই, আরেকটি খরচ আছে, সেটি হচ্ছে অপরিচালন ব্যয়। তো অপরিচালন ব্যয় হচ্ছে সুদ খরচ, তো সুদ খরচ তো একটাই আছে, তো লিখে দিলাম সুদ খরচ। সবার শেষে সুদ খরচ বা অপরিচালন ব্যয় বাদ দেওয়ার পর আমার ফাইনালি যে মুনাফাটা থাকছে সেটি হচ্ছে 2,04,000 টাকা, যেটি আমরা নিট লাভ বের করার সময়ে কিন্তু দেখেছিলাম 2,04,000 টাকা। সো আমাদের নিট মুনাফা কিন্তু বের করে ফেললাম। তো তোমরা দেখতেই পাচ্ছ বিশদ আয় বিবরণীটা একদম ক্লিয়ারলি আমরা করতে পারছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাধারণত তোমাদের পরীক্ষাতে সেবামূলক প্রতিষ্ঠানের কার্যপত্রই আসবে, আর সেবামূলক প্রতিষ্ঠানে বিশদ আয় বিবরণী তৈরি করা একেবারেই সহজ। শুরুতেই লিখবা আয়সমূহ, সিরিয়ালি সবগুলো আয় লিখবা, তারপর বাদ দিবা ব্যয়সমূহ, সিরিয়ালি সবগুলো ব্যয়গুলো লিখবা। আয় এবং ব্যয় কোথায় পাবা? বিশদ আয় বিবরণীর মধ্যেই পেয়ে যাবা। জাস্ট সকল প্রকার আয় থেকে সকল প্রকার ব্যয় মাইনাস করে দেবা, পেয়ে যাবা নিট মুনাফা। কিন্তু সেটি যদি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, তখন একটু বিস্তারিত তোমাকে ভেঙে ভেঙে লিখতে হবে। যারা বিশদ আয় বিবরণী সম্পর্কে ক্লিয়ারলি জানো, তারা এগুলো খুব ইজিলি বুঝতে পারবা আশা করি। যদি তোমাদের এখনও ক্লিয়ার না থাকে বিশদ আয় বিবরণী, তাহলে বিশদ আয় বিবরণীর টিউটোরিয়ালগুলো ভালো করে দেখে আসো। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তৈরি করব মালিকানা সত্ত্ব বিবরণী। আর তোমরা সবাই জানো মালিকানা সত্ত্ব বিবরণী হচ্ছে ব্যবসার প্রতি মালিকের সত্ত্ব বা অধিকার বা রাইট কত আছে তা বের করা। অর্থাৎ ডিরেক্ট কথায় মালিকের মূলধন বা ক্যাপিটাল কত আছে ফাইনালি সর্বশেষ। আর এই বিষয়ে তোমরা অলরেডি জানো, আমরা সাধারণত রেওয়া মিলে যেটি থাকে সেটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের সাথে আমরা নিট লাভ হলে যোগ করি, অথবা যদি নিট ক্ষতি হয় তাহলে বিয়োগ করি। সবার শেষে যদি মালিক কোনো কিছু ব্যবসা থেকে নিয়ে নেয়, তো মালিক যদি কোনো কিছু নিয়ে নেয় তার অধিকারও ব্যবসার প্রতি কমে, এই জন্যে আমরা উত্তোলনকেও বিয়োগ করি। সবার শেষে ফাইনালি যে অ্যামাউন্টটা পাই সেটা হচ্ছে মালিকের সমাপনী মূলধন বা ফাইনাল ক্যাপিটাল, তার সর্বশেষ মূলধন। ওই সমাপনী মূলধন বের করাটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। সো এই বিষয়টি একেবারেই সহজ। অনেক সময় সৃজনশীল প্রশ্নে কিন্তু এটি আসে, মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করো, তখন তোমরা খুব সহজে বের করতে পারবা। প্রথম হচ্ছে মূলধন, প্রারম্ভিক মূলধন খুঁজে বের করবা। প্রারম্ভিক মূলধন কোথায় পাবো? রেওয়া মিলে। তো রেওয়া মিল থেকে বাঁধনের মূলধন 2 লক্ষ টাকা, লিখে দিলাম বাঁধনের মূলধন 1 জানুয়ারি 2014। তারপর নিট লাভ যেটা বের হবে, যেটা আমরা এইখানে নিট লাভ বের করেছিলাম 2,04,000 টাকা। তোমরা সবাই জানো নিট লাভ হলে কি হয়, মূলধনের সাথে যোগ হয়, এটি যোগ দিবা, যোগ নিট লাভ। যদি এটি নিট ক্ষতি হতো তখন এটা বিয়োগ করবা, সিম্পল। তারপরে আর একটি হিসাব থাকছে, সেটা হচ্ছে উত্তোলন হিসাব বিয়োগ করতে হবে। তো উত্তোলন হিসাব কি রেওয়া মিলে আছে? আছে। সো বাঁধনের উত্তোলন কত ছিল? 25,000 টাকা, লিখে দিলাম উত্তোলন। তো সবার শেষে আমরা পেলাম সমাপনী মূলধন, বা বলতে পারি মূলধন 31শে ডিসেম্বর
31 ডিসেম্বর যেহেতু হিসাবকালের শেষ, সো এটি সমাপনী মূলধন আর এটি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণীর সর্বশেষ অবস্থা। জাস্ট মূলধনের এই অংশটুকুকে সংখ্যায় লিখে দেওয়ার নামই হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মালিকানা সত্ত্ব বিবরণী বা সমাপনী মূলধন নির্ণয় করো, ওই মর্মে যদি কোনো কোয়েশ্চন তোমাদের সৃজনশীল প্রশ্নে আসে তাহলে আশা করছি তোমরা খুব সহজেই পারবা। মূলধন যোগ নিট লাভ বিয়োগ নিট ক্ষতি মাইনাস উত্তোলন, দ্যাটস অল। ওইটি হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। সো আশা করছি মালিকানা সত্ত্ব বিবরণী নামে যদি প্রশ্ন আসে 4 মার্কের, তোমরা খুব সহজে এই 4টি মার্ক পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আমাদের সর্বশেষ যে বিবরণীটা তৈরি করব সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো যদি তোমাদের সৃজনশীল প্রশ্নে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো এই প্রশ্নটি থাকে, তখন তোমরা কার্যপত্র থেকে কিভাবে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করবা সেটি কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। তো এখন কোয়েশ্চেন হচ্ছে, আর্থিক অবস্থার বিবরণী তোমাকে যদি তৈরি করতে বলে, নিশ্চিতভাবে এটি কার্যপত্র থেকেই বের করে তৈরি করতে হবে। তো আর্থিক অবস্থার বিবরণী কোন কলাম থেকে তোমরা বের করবা? রাইট, আর্থিক অবস্থার বিবরণী নামে 2টি কলাম কিন্তু আমরা অলরেডি বের করেছি এবং অ্যামাউন্টগুলো আমরা জানি। আর্থিক অবস্থার বিবরণী ডেবিট এবং ক্রেডিট পাশে যা আছে ওইগুলো নিয়েই আমরা তৈরি করব আর্থিক অবস্থার বিবরণী। সাধারণত ডেবিট পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে সম্পদ, ক্রেডিট পাশে যেগুলো আছে সাধারণত এগুলো হচ্ছে মূলধন বা দায়। সো ওই সম্পদগুলোকে সম্পত্তির পাশে দেখাবো, দায়গুলোকে দায়ের পাশে দেখাবো। এবং সম্পদ এবং দায় দেখাতে গিয়ে যদি কখনো কোনো বিপরীত সম্পদ থাকে তাহলে বিপরীত সম্পদ ওই সম্পত্তি থেকে বিয়োগ করে দেখাতে হবে। এবং যদি কোনো দায়ের মধ্যে কোনো বিপরীত দায় থাকে তখন ওই দায়টাকেও বিয়োগ করে দেখাতে হবে। তাহলে চলো আগে আর্থিক অবস্থার বিবরণী বা কার্যপত্রটা আগে বিশ্লেষণ করি, তারপরে আমরা আর্থিক অবস্থার বিবরণীটাতে আসব। তো আমি অলরেডি তোমাদের সময় বাঁচানোর সুবিধার্থে আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করে রেখেছি। আমি ধরিয়ে নিয়েছি তোমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা আছে। আর ভালো ধারণা যদি না থাকে, আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী অধ্যায়টি করব তখন খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তখন ওই অংশটুকু বুঝে আবার এখানে এসে আর্থিক অবস্থার বিবরণীটা বোঝার চেষ্টা করো, খুব সহজেই বুঝতে পারবে। সো আমি ধরে নিলাম তোমরা আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া আছে। তাহলে চলো কার্যপত্রটা বিশ্লেষণ করি। তোমরা দেখতেই পাচ্ছ আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে আছে 1,60,000 বা যেটি হচ্ছে একটি নগদ, অবশ্যই এটি একটি সম্পদ। তারপর আছে 70,000 যা এটিও সম্পদ, কারণ এটা প্রাপ্য হিসাব। 75,000 টাকা মজুদ পণ্য, তোমরা সবাই জানো সমাপনী মজুদ পণ্য নিশ্চিতভাবেই একটি চলতি সম্পদ। তারপর আছে সাপ্লাইজ নিশ্চিতভাবেই একটি সম্পদ। খেয়াল করো, আমি কিন্তু আর্থিক অবস্থার বিবরণীর পাশগুলোই দেখছি, আমি কিন্তু বিশদায়ী বিবরণীর গড়ে তাকাচ্ছিও না। কারণ আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে গেলে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট বা ক্রেডিট পাশগুলোকেই বিশ্লেষণ করতে হবে। তারপর আছে যন্ত্রপাতি, তো এটি নিশ্চিতভাবেই একটি সম্পদ। তারপর আছে 25,000 টাকা উত্তোলন, এটি কিন্তু সম্পদ নয়, কারণ তোমরা সবাই জানো এটি কি, এটি মূলধন থেকে মাইনাস হয়। এটিকে আমরা বিপরীত মূলধন বলতে পারি বা মূলধনকে মাইনাস করে ওই রকম একটি হিসাব। সো এটি ডেবিট পাশে থাকলেও এটি কিন্তু সম্পত্তির গড়ে লিখলে হবে না। ইউজ ইউর কমন সেন্স। উত্তোলনটা আমরা কি করব, মূলধন থেকে বিয়োগ দিব। সো আমরা এতগুলো সম্পদ পেলাম এবং একটি মূলধন থেকে বিয়োগ করার মতো হিসেব পেলাম। দেখি আর কি কি আছে ডেবিট পাশে। তারপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে পেজটা আমাদের আছে ওইটাতে আর্থিক অবস্থার বিবরণী ডেবিট পাশে আর কিছুই নেই। সো বোঝাই যাচ্ছে আমাদের আর কোনো সম্পদ আমাদের নেই। সো এই সম্পদগুলো আমরা সম্পত্তির গড়ে নিয়ে বসিয়ে দেব। এবার চলো আমরা ক্রেডিট পাশে যে দায় বা মালিকানা সত্ত্ব আছে এগুলোকে একটু বিশ্লেষণ করি। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি
ক্রেডিট পাশে আছে পুঞ্জীভূত অবচয়। এটি কিন্তু ক্রেডিট পাশে থাকলেও এটি কিন্তু দায় নয়। এটি কি? রাইট, এটি হচ্ছে একটি বিপরীত সম্পদ হিসাব। কারণ পুঞ্জীভূত অবচয়ের ফলে আমাদের যার অবচয় সেটির মূল্য কিন্তু কমে যাবে। রাইট রাইট তাহলে এই পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি আমরা এই যন্ত্রপাতি থেকে কি করব? মাইনাস করব। সো ক্রেডিট পাশে থাকলেই সব দায়ের পাশে বসিয়ে দেবা একদম পাইকারি হারে, সেটি কিন্তু হবে না। জাস্ট কমন সেন্সটা ব্যবহার করো, পারবা। তারপর আছে প্রদেয় নোট, এটি নিশ্চিতভাবে আমার জন্য একটি দায়। তারপর আছে প্রদেয় হিসেব, এটিও আমার জন্য একটি দায়। তারপর আছে বাদনের মূলধন, এটি ক্রেডিট পাশে আছে, এটিও দায়। তবে এটি কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য বহির্দায় নয়, এটি হচ্ছে আমার প্রতিষ্ঠানের একটি অন্তর্দায়। আর প্রতিষ্ঠানের যেগুলো অন্তর্দায় এগুলোকে ব্যবসার ভাষায় বলে কি? মালিকানা সত্ত্ব। তো এটা মালিকানা সত্ত্বতে যাবে, দায়ের পাশেই, তবে মালিকানা সত্ত্বের করে যাবে। তো দেখি দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় পৃষ্ঠায় কি আছে। দ্বিতীয় পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি আছে 12,000 টাকা, যার নাম হচ্ছে প্রদেয় সুদ। তো এটি বুঝতেই পারছো একটি দায় বা চলতি দায় বলতে পারি। তারপর আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। সো এটি কিন্তু ক্রেডিট পাশে থাকলেও এটি কিন্তু দায় নয় বা মালিকানা সত্ত্ব নয়, এটি হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। আর বিপরীত সম্পদ তো আর ডেবিট পাশে বসে না, ক্রেডিট পাশে বসে। সো ক্রেডিট পাশে থাকলেই যে এটি দায় হবে বা মালিকানা সত্ত্ব হবে, বিষয়টা এরকম নয়। এটি একটি বিপরীত সম্পদ হিসাব। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু আমরা কি করব? এই যে প্রাপ্য হিসাব বা দেনাদার থেকে বিয়োগ করে দিব। সো আশা করছি আর্থিক অবস্থার বিবরণীর কিভাবে তোমরা বিশ্লেষণটা করবা কার্যপত্র থেকে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। সো শুরুতেই তোমরা যখন আর্থিক অবস্থার বিবরণী তোমাদের সৃজনশীল প্রশ্নে বের করতে বলবে, তোমরা আর্থিক অবস্থার বিবরণী যেটা তোমরা কার্যপত্রতে বের করেছো ওই দুটি কলামকে একটু পরে বিশ্লেষণ করে নিবা, তারপর জাস্ট খাতায় তুলে নিবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সময় বাঁচানোর সুবিধার্থে আর্থিক অবস্থার বিবরণীটা তৈরি করে রেখেছিলাম, তোমরা জাস্ট দেখো। তো আর্থিক অবস্থার বিবরণী আসলে আর কিচ্ছুই না, জাস্ট একটা বিবরণী বা অবস্থা। এখানে আমরা সম্পদের অবস্থা এবং দায় এবং মালিকানা সত্ত্বের অবস্থাটা দেখাই। তো শুরুতেই সম্পত্তির পাশে আমরা পেয়েছিলাম কি? নগদ, বসালাম নগদ। তারপর পেয়েছিলাম প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাবের মধ্যে কিন্তু আমরা একটা বিপরীত সম্পদ পেয়েছিলাম, যেটি হচ্ছে কি? ওই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 7,000। তো এটি প্রাপ্য হিসাব বের করার সময় এই অনাদায়ী পাওনা সঞ্চিতি 7,000 টাকা কী করতে হবে? মাইনাস করতে হবে। রাইট, তাহলে আমরা করলাম প্রাপ্য হিসাব লিখলাম 70,000, এখান থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখলাম 7,000। তো ফাইনালি আমরা প্রাপ্য হিসাব পেলাম 63,000 টাকা। তারপর মজুদ পণ্য নামে সম্পদ লিখে দিলাম। তারপর পেলাম সাপ্লাইজের সম্পদও লিখে দিলাম, দেখে দেখে জাস্ট লিখে দিলাম। তো আমাদের চলতি সম্পদগুলো পেয়ে গেলাম, আমরা চলতি সম্পদগুলো বের করে যোগ করে দিলাম, হয়ে গেল। তারপর আমরা একটি স্থায়ী সম্পদ পাই, যন্ত্রপাতি, এবং একই সঙ্গে এই যন্ত্রপাতি নামক স্থায়ী সম্পত্তির মধ্যে আমরা একটি বিপরীত সম্পদ পাই, যেটি হচ্ছে পুঞ্জীভূত অবচয়। তো এই পুঞ্জীভূত অবচয়টাকে আমার কী করতে হবে? মাইনাস করতে হবে। সো যন্ত্রপাতি লিখলাম 3,60,000 টাকা, দেখে দেখে অ্যামাউন্টটা বসালাম। সেখান থেকে পুঞ্জীভূত অবচয় বা বিপরীত সম্পদ যেটা ছিল ক্রেডিট পাশে, ওইটিকে বিয়োগ করে দিলাম। তো আমরা স্থায়ী সম্পদের ফাইনাল অ্যামাউন্ট পেলাম 2,52,000 টাকা, চলতি সম্পদের ফাইনাল অ্যামাউন্ট পেলাম 4,78,000 টাকা, এবং টোটাল মোট সম্পদ আমরা পেলাম 5,57,000 টাকা। হয়ে গেল আমাদের সম্পত্তির অবস্থাটা বের করা। এবার আমরা বের করব দায় এবং মালিকানা সত্ত্ব। তো দায় মালিকানা সত্ত্বের শুরুতে আমরা সাধারণত বসাই কি? চলতি দায়। তো চলতি দায়টুকু দেখে দেখে লিখে দিবা। চলতি দায় কী কী পেয়েছিলাম বলো তো? প্রদেয় নোট, প্রদেয় হিসাব, তাছাড়া আরেকটা পেয়েছিলাম হচ্ছে কি? এই যে প্রদেয় সুদ। 3টা চলতি দায় পেয়েছিলাম, বসিয়ে দিলাম দেখে দেখে। প্রদেয় নোট 1,00,000, প্রদেয় হিসাব 66,000, প্রদেয় সুদ
12,000। তো সবগুলা চলতি দায়কে যোগ করে আমরা পেলাম 1,78,000 টাকা। তো চলতি দায়ের পরে দীর্ঘমেয়াদী কোনো দায় থাকলে আমাদের লিখতে হয়, যেমন ঋণ বা বন্ধকি ঋণ। তো এই অঙ্কতে দীর্ঘমেয়াদী দায় নেই বিদায় আমি লিখলাম না। তারপর লিখতে হয় মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব কিন্তু এখানে বিস্তারিত লেখা উচিত। মালিকানা সত্ত্ব কিভাবে বের করতে হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মালিকানা সত্ত্ব বিবরণী কীভাবে বের করতে হয় সেটা তোমরা জানো। মূলধন যোগ নিটলাভ মাইনাস উত্তোলন। তো যেহেতু মালিকানা সত্ত্ব বিবরণী আমরা অলরেডি একটি পার্টে বের করে ফেলেছি মালিকানা সত্ত্ব বিবরণী নাম দিয়ে, সো এখন কিন্তু আমাকে আর্থিক অবস্থার বিবরণী যখন আমি করব, তখন কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী এরকম বিস্তারিত ভেঙে ভেঙে লেখার প্রয়োজন নেই। জাস্ট সর্বশেষ যে অ্যামাউন্ট আমরা পেয়েছিলাম 3,79,000 টাকা, সেটা জাস্ট আমরা লিখে দিব। কি লিখলাম? মূলধন 31 ডিসেম্বর 2014 বা সমাপনী মূলধন 3,79,000 টাকা। কেন আমি একটি লাইনের মধ্যেই লিখলাম? কারণ এই সমাপনী মূলধনটি আমি অলরেডি বের করে ফেলেছি। সো যেটি অলরেডি বের করে ফেলেছি, তো সেটিকে তো আমার বিস্তারিত ভেঙে ভেঙে আবার লেখার কোনো মানে হয় না, জাস্ট লিখে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, যদি পরীক্ষাতে মালিকানা সত্ত্ব বিবরণী বের না করতে বলে, একই সঙ্গে যদি বলে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, তখন তো মালিকানা সত্ত্ব বিবরণীর এই অংশটুকু আমাদের করা থাকবে না। তখন আমরা এই মালিকানা সত্ত্বর বিবরণীর মধ্যে মূলধন যোগ নিটলাভ বিয়োগ উত্তোলন বা এই অংশটুকু বিস্তারিত ভেঙে ভেঙে দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দায় এবং মালিকানা সত্ত্বের টোটাল যোগফলটা আমরা বের করে ফেললাম। আমরা দেখতে পেলাম মোট দায় এবং মালিকানা সত্ত্ব আমরা পেলাম 5,57,000 টাকা। সো বছর শেষে আর্থিক অবস্থাটাও আমরা বের করে ফেললাম। আমরা সম্পদের অবস্থা পেলাম 5,57,000 টাকা, দায় এবং মালিকানা সত্ত্বের অবস্থা আমরা পেলাম 5,57,000 টাকা, এবং দুটি কিন্তু সমান হয়ে গেছে। সো আমাদের সকল প্রসেস কিন্তু ঠিকঠাক আছে, কারণ আমরা সবাই জানি সম্পদসমূহ সমান সমান মোট দায় এবং মালিকানা সত্ত্ব। সো আমাদের সকল প্রক্রিয়া একদম ঠিকঠাক হয়ে গেছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম স্যারের বই থেকে টোটাল 3টি অঙ্কের সম্পূর্ণ সমাধান করে দেখিয়েছি, এবং এই সমাধানগুলোর মধ্যে আমি সবগুলা প্রসেস বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আজকের এই অঙ্কটিতে আমি একটু ফাস্ট বোঝানোর চেষ্টা করেছি, কারণ প্রিভিয়াসলি আমি আরও অনেক অঙ্কগুলো করেছি, ওই অঙ্কগুলোতে আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করেছি বিদায় আজকে একটু ফাস্ট বোঝানোর চেষ্টা করলাম। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো কনফিউশন থাকে অথবা বুঝতে অসুবিধা হয়, আমার ফেসবুক পেজে এসে আমাকে ইনবক্স করতে পারো। পাশাপাশি কমেন্ট সেকশন তো তোমাদের জন্য উন্মুক্ত। পাশাপাশি এই পুরো প্রক্রিয়া বা এই ভিডিও টিউটোরিয়াল সিরিজটি তোমরা যদি উপভোগ করো এবং পাশাপাশি তোমাদের কাছে যদি মনে হয় তোমাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব তো মাস্ট, পাশাপাশি বেল আইকনে ক্লিক করো, যাতে করে প্রত্যেকটা ভিডিওর একটা ভিডিও তুমি মিস না করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর পরবর্তী ক্লাসে আমরা মূলত সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর আমি চেষ্টা করব সৃজনশীল প্রশ্নগুলো বোর্ড কোয়েশ্চন থেকে আলোচনা করতে। সো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সেই পর্যন্ত অনেক 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 বেশি ভালো থাকো। আল্লাহ হাফেজ।